আমরা যে জন্মদিন পালন করি এখন বাঙালিদের ভিতরে প্রথম জন্মদিন কিন্তু পালন হয় রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পান, শুধু ভারতবর্ষে নয়, এটা এশিয়ার প্রথম ব্যক্তি যিনি 1913 সালে সাহিত্যে নোবেল পান। সুপ্রিয় দর্শক, আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এক সময়কার প্রথম আলো ও ইত্তেফাক সহ জাতীয় পত্রিকার লেখক, কবি ও প্রাবন্ধিক এবং 7 নম্বর শোভনা ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব সুরঞ্জিত কুমার বৈদ্যকে। আমরা তার কাছে একটু জানতে চাই যে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের বেড়ে ওঠা জীবন ও সাহিত্য নিয়ে আমাদের কিছু বলুন। ধন্যবাদ। আমরা জানি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মেছিলেন। আমার জানা মতে সেই পরিবারের অসংখ্য সাহিত্যপ্রেমী যে নরনারী, তাদের যে সাহিত্য আবহাওয়া, সেই আবহাওয়ায় রবীন্দ্রনাথ বেড়ে উঠেছিলেন। রবীন্দ্রনাথ ছিলেন 15 ভাই বোনের ভিতরে 14তম। এর আগে যদি আমি একটু বিস্তারিত বলি তাহলে বুঝতে পারবেন ঠাকুরবাড়ির তখনকার পরিবেশটা কেমন ছিল। রবীন্দ্রনাথের বড় ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তিনি কাব্য, সাহিত্য, দর্শন এবং গণিতের সুপণ্ডিত ছিলেন। তখনকার দিনের ঠাকুরবাড়ি থেকে যে পত্রিকাটি বেরোতো, ভারতী পত্রিকার তিনি প্রথম সম্পাদক ছিলেন। আবার এই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ পুত্র সুধীন্দ্রনাথ ঠাকুর, তিনি সাধনা পত্রিকার সম্পাদক ছিলেন। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ পুত্র দীপেন্দ্রনাথ, তার পুত্র দীপেন্দ্রনাথ জ্যেষ্ঠ পুত্র, তার পুত্র দীনেন্দ্রনাথ রবীন্দ্রনাথের সঙ্গীতের উপর খুব পারদর্শী ছিলেন। রবীন্দ্রনাথ ফাল্গুনী নাটকটি তাকে উৎসর্গ করেছিলেন এবং উৎসর্গপত্রে লিখেছিলেন, আমার সকল গানের ভান্ডার। আমি এক এক করে তাদের পরিবারের সমস্ত সাহিত্য অনুরাগী এবং বিদগ্ধজনদের একটু বর্ণনা দিলে বুঝতে পারবেন রবীন্দ্রনাথ কোন পরিবেশেই বড় হয়েছে। রবীন্দ্রনাথের মেজদার নাম হল সত্যেন্দ্রনাথ ঠাকুর, ভারতবর্ষের প্রথম ICS অফিসার, এবং তার পুত্র সুরেন্দ্রনাথ তৎকালীন সমবায় ও ব্যাংকিং আন্দোলনের প্রধান ছিলেন। তার একমাত্র কন্যা ইন্দিরা দেবী তৎকালীন বাঙালি মেয়েদের ভিতরে প্রথম 1-2 জনের ভিতরে গ্রাজুয়েশন ডিগ্রি, এবং তিনি পাশ্চাত্যে সঙ্গীতে পারদর্শী ছিলেন। ইন্দিরা দেবীর স্বামী, আমরা যাকে বাংলা সাহিত্যের বীরবল বলি, প্রমোদ চৌধুরী, তিনি আধুনিক গদ্য সাহিত্যের জনক বলা হয় তাকে, এবং সবুজপত্র সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন। তার চেয়ে আরেকটি আছে যে জ্ঞানদানন্দিনীর নাম হয়তো আপনি শুনেছেন, সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। তিনি হলো প্রথম নারীদের অবরোধ প্রথার বিরুদ্ধে কিন্তু মাঠে নেমেছিলেন, রোকেয়ারও আগে। এবং আরেকটি মজার তথ্য দেই আপনাকে, শুনে অবাক হবেন, আমাদের বাঙালি মেয়েরা তখনও ব্লাউজ পরতো না, শাড়ি পরত, এবং এই জ্ঞানদানন্দিনী প্রথম ব্লাউজ পরেছিলেন। এবং ব্লাউজের বিভিন্ন, যেহেতু তিনি বিলেতে থেকেছেন, লন্ডনে থেকেছেন, ইংল্যান্ডে থেকেছেন দীর্ঘদিন স্বামীর সাথে, তিনি ওখানকার আধুনিক যে পোশাক পরিচ্ছদ পরতেন। এবং আরেকটি তথ্য দেই, আমরা যে জন্মদিন পালন করি এখন বাঙালিদের ভিতরে প্রথম জন্মদিন কিন্তু পালন হয় রবীন্দ্রনাথের, এবং এই জ্ঞানদানন্দিনীর আয়োজনেই পালিত হয়। তো এই হচ্ছে জ্ঞানদানন্দিনী। রবীন্দ্রনাথের একে একে বলে আপনি অবাক হবেন যে একটি পরিবারে এত প্রতিভা এবং এত শিল্প সমৃদ্ধ গুণীজন পৃথিবীর, বাংলাদেশ না, পৃথিবীর কোনো এত বড় পরিবার নেই, এত বড় পরিবার। রবীন্দ্রনাথের শেষদা হেমেন্দ্রনাথ, তার 8টি কন্যা ছিলেন। তার জ্যেষ্ঠ কন্যা প্রতিভা দেবী রবীন্দ্রনাথের নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। তার আর এক কন্যা শোভনা, আমাদের ইউনিয়নের নামও কিন্তু শোভনা, বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী, রবীন্দ্রনাথের নট। তার দ্বিতীয় উপন্যাসটি এই শোভনা ইংরেজিতে অনুবাদ করে লন্ডন থেকে প্রকাশ করে। রবীন্দ্রনাথের চতুর্থ ভ্রাতা বীরেন্দ্রনাথ, তার পুত্র বলেন্দ্রনাথ কবি ছিল এবং পরিচিত বেশ। এইবার যে বিষয়টা আলোচ্য বিষয় সেটি হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ এবং কাদম্বরী। রবীন্দ্রনাথের
একাধিক লেখায় যতীন্দ্রনাথকে নতুন এবং কাদম্বরী দেবীকে বৌঠান বলে আখ্যায়িত করেছেন। এই কাদম্বরী দেবী রবীন্দ্র সাহিত্যে বারবার এসেছে। তাদের ভিতরে যে একটা প্রেমের বিষয় আছে, কাদম্বরী দেবীর সুইসাইড নোট, রঞ্জন বন্দ্যোপাধ্যায় লেখা, কলকাতা বিশ্ববিদ্যালয় ইংরেজির অধ্যাপক ছিলেন। এটা পড়লে মোটামুটি বোঝা যাবে। রবীন্দ্রনাথকে নিয়ে তিনি জোড়াসাঁকো ঠাকুর বাড়ির 3 তলায় একটি বাগান করেছিলেন, তার নাম দিয়েছিলেন নন্দনকানন। সেখানে তাদের সাহিত্যের আড্ডা হতো। দুজনের ভিতরের বয়সের ডিফারেন্স ছিল 2 বছর। কাদম্বরী দেবী যখন ঠাকুর বাড়ি বউ হয়ে আসেন যতীন্দ্রনাথের, তখন তার বয়স 9, রবীন্দ্রনাথের বয়স 7, নিতান্তই কিশোর দুজন। হেসে গেলে বড় দুজনের ভিতরে আন্তরিক সম্পর্ক। কিন্তু কাদম্বরী দেবী অত্যন্ত সাহিত্য রসিক ছিলেন, সাহসী মহিলা ছিলেন। তিনি ঘোড়ায় চড়া প্র্যাকটিস করেছিলেন এবং গড়ের মাঠে ঘোড়ায় চড়ে তৎকালীন মানে বর্ণ হিন্দুদের রোশনালে পড়েছিলেন। এই কাদম্বরী দেবী বুঝেছিলেন রবীন্দ্রনাথের কিন্তু বিশাল প্রতিভা, সেজন্য তিনি চাইতেন তার প্রতিভাকে জাগাতে। যে কারণে তিনি বিহারীলালের ভক্ত ছিলেন, যে কারণে তাকে বারবার বলতেন, যতই চেষ্টা করো না কেন ঠাকুরকে, বিহারীলালের মতো বড় কবি তুমি হতে পারবে না। কিন্তু সত্যি সত্যি রবীন্দ্রনাথের ভিতরে এটি ঈর্ষা জাগত এবং সম্ভবত ঈর্ষান্বিত হয়ে মাত্র 15 বছর বয়সে রবীন্দ্রনাথ শেক্সপিয়ারের ম্যাকবেথ বাংলায় অনুবাদ করে তৎকালীন সাহিত্য মহলে কিন্তু একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তারপরে স্বর্ণকুমারী দেবীর কথা বললাম। রবীন্দ্রনাথ এভাবেই কিন্তু বেড়ে উঠছে। আপনি তো বেড়ে ওঠার কথা বললেন। এই যে পরিবেশের ভিতরে যে থাকে, তার মন যদি সাহিত্যের ভিতরে থাকে, সে সুন্দরভাবে বেড়ে উঠবে, এটাই স্বাভাবিক। এবং রবীন্দ্রনাথ যখন আপনার হলো পরিণত বয়সে যে খামখেয়ালি সবার আয়োজন করলো, অর্থাৎ সাহিত্যের আড্ডা, মজার একটা তথ্য, সেখানে সমানন্দ্রনাথ নাম করে এক ভদ্রলোকের কাছে উনি খাতায় লিখে আমন্ত্রণপত্র দিতেন। হ্যাঁ, সেই আমন্ত্রণপত্র নিয়ে সমস্ত সাহিত্য মহলে তিনি দেখিয়ে বেড়াতেন, নির্দিষ্ট দিনে সব আড্ডায় আসতেন। তা একটি চিঠির কথা আমার মনে আছে, সেই চিঠিটা আমি বলি। রবীন্দ্রনাথ লিখছেন, শুনো সভ্যগণ, সভা খামখেয়ালি, স্থান জোড়াসাঁকো, রাত 7:30, নিমন্ত্রণকর্তা সমারেন্দ্রনাথ। 3টি বিষয় পরিহার্য: দাঙ্গা, ভূমিকম্প, পুণ্যহিত কর্ম। এই অনুরোধটি রেখো খামখেয়ালি, সভাস্থলে এসো ঠিক পাংচুয়ালি। এটি লিখে রবীন্দ্রনাথ দিতেন সমারেন্দ্রনাথের কাছে। সমস্ত সাহিত্য বোদ্ধাদের কাছে কাছে পৌঁছাতো, টাইমলি সবাই হাজির হতো। সেই আসরে শরৎচন্দ্র আসতেন, মাঝে মাঝে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও এসেছেন। এরকম বিদগ্ধ জনেরা এসে মানে করতো। এই হচ্ছে ঠাকুর বাড়ির বিষয়গুলো আর কি। তার বেড়ে ওঠা। আচ্ছা, তাহলে আমরা জানি যে সে তাহলে একটা এত বড় একটা সাহিত্য পরিবারে তিনি বেড়ে উঠেছেন, তাহলে তিনি যে নোবেল পেলেন, আসলে সে নোবেল কমিটির সাথে যোগাযোগও করলো বা কী করে, বা তার কোন সাহিত্যের মাধ্যমে কিভাবে তিনি নোবেলটা পেলেন? একটা কথা বলছেন, রবীন্দ্রনাথ আমরা জানি নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলিতে। আসলে কিন্তু একটু আছে, শুধু গীতাঞ্জলি না, 103টি কবিতার সমন্বয়ে, হ্যাঁ, যেটি রবীন্দ্রনাথ করেছিলেন সং অফারিংস। অর্থাৎ গীতাঞ্জলি থেকে উনি 53টি কবিতা নিয়েছিলেন, আরও অন্য অন্য কবিতার বই থেকে নিয়েছিলেন, সর্বমোট 103টি কবিতা। ওটাই উনি ইংরেজিতে অনুবাদ করে ওনার যখন বিলেতে যান, তখন রোদেনস্টাইন ছিল রবীন্দ্রনাথের বন্ধু। এই অনুবাদ গ্রন্থটি যখন রোদেনস্টাইনের কাছে দেয়, তখন রোদেনস্টাইন কিটসের কাছে এই অনুবাদ গ্রন্থটা পৌঁছে দেয়। কিটস এই অনুবাদ গ্রন্থ দেখে বিস্মিত হন। তিনি বলেন, বিগত 10 বছরের ভিতরে আমি এত সুন্দর অনুবাদ গ্রন্থ পাইনি। উনি কিন্তু এই অনুবাদ গ্রন্থে দেখে দিয়েছেন একটু কারেকশন, কিন্তু কোনো ভাটান্তর করেন। তো ওই সময় রবীন্দ্রনাথ যখন বিলেতে যান, লন্ডনে যান, তখন 70 জন কবি সাহিত্যিকদের একটি নৈশভোজের আয়োজন হয়। এটা রোদেনস্টাইনের আয়োজন। তখন আলোচনার প্রেক্ষিতে সবাই অনুধাবন করেছিল যে এবার সাহিত্যে নোবেল পুরস্কার রবীন্দ্রনাথই পাবে। এবং 1913 সালে যথারীতি রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পান। শুধু ভারতবর্ষে নয়, এটা এশিয়ার প্রথম ব্যক্তি যিনি 1913 সালে সাহিত্যে নোবেল পান। কিন্তু কেউ কেউ তো বলেন যে নজরুলের লেখা চুরি করে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন, এই বিষয়টি কি বলেন? এটা দারুণ প্রশ্ন করছেন, এটা অনেকেই বলে থাকেন। দেখেন, আজকের রবীন্দ্রনাথকে নজরুলের সাথে দাঁড় করানোর চেষ্টা হয়
কিন্তু তাদের ভিতরে সম্পর্ক ছিল চমৎকার, কখনো দ্বন্দ্ব হয়নি, গুরু শিষ্য সম্পর্কের মতো। এটা যে অনেকেই বলে, কিন্তু এটা কিন্তু কিছু জ্ঞানপাপী আছে, তারাই বলে, বাজারে এটা ছেড়ে দেয় দ্বন্দ্ব বাঁধানোর জন্য। 1899 সালের নজরুলের জন্ম, আর রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তি হলো 1913 সাল। তখন নজরুলের বয়স 14 বছর। 14 বছরের একজন কিশোর 7 কি 8-এ পড়ে, তখন তার লেখাই প্রকাশিত হয়। আচ্ছা, তাহলে এটা সম্পূর্ণ একটা মিথ্যার একটা ব্যাপার। মিথ্যা একদম। আচ্ছা, তাহলে তার যে আসলে সে সাহিত্য পরিবারে বেড়ে উঠেছে। আরেকটু আপনার সাথে হ্যাঁ, বল। যোগ করি, ইভেন 1923 সালে নজরুল যখন জেলে যান, তখন রবীন্দ্রনাথ জেলে যে হাঙ্গার স্ট্রাইক করেন, রবীন্দ্রনাথ সেই হাঙ্গার স্ট্রাইক মানে ভাঙার জন্য তাকে চিঠি দেন, এবং সেই সময় রবীন্দ্রনাথ বসন্ত নাটকটি লিখে কাজী নজরুলকে উপহার দেন। সেই উপহার পেয়ে জেলের ভিতরে রবীন্দ্রনাথ কিন্তু এই নজরুল কিন্তু লাভ দেয়, কয়েকবার লাভ দিয়ে ওঠে, বলে গুরুদেব আমাকে একটি তার বসন্ত নাটকটি উৎসর্গ করেছে। এই হলো তাদের সাহিত্যে যে আসলে তাদের এত সম্পর্ক ছিল, এবং তিনি সাহিত্য পরিবারে বেড়ে উঠেছেন, তাহলে বাংলা সাহিত্যের যে পঞ্চপাণ্ডবের সাথে রবীন্দ্রনাথের যে দ্বন্দ্বের বিষয়টি, এই বিষয়টি কিভাবে বলবেন? ধন্যবাদ। বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব বলা হয় মূলত যে 5 জনকে, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, বিষ্ণুদেব, এবং এদের নেতা ছিল বুদ্ধদেব বসু। আচ্ছা, বুদ্ধদেব বসু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্সে এবং মাস্টার্সে ফার্স্ট হন, এবং বাংলা সাহিত্যের অত্যন্ত প্রভাবশালী লেখক। এই প্রজন্মের সন্তানেরা, ছেলেমেয়েরা কিন্তু বুদ্ধদেব বসু জানে না, সুধীন দত্তকে জানে না, কারণ তাদের সীমাবদ্ধতা হলো মোবাইলের ভিতরে। তো এই বুদ্ধদেব বসু, এই সুধীন দত্ত, জীবনানন্দ, অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথের পিএসও ছিলেন। এরা আসলে সবাই চেয়েছিল যে একটু রবীন্দ্র বলয় থেকে আলাদাভাবে সাহিত্য চর্চা করা। আমার অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ স্যার বিশ্ব সাহিত্য কেন্দ্রের, উনি খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা দেন, যে কারণে তারা কল্লোল সহ তখনকার কয়েকটা সাহিত্য পত্রিকায় রবীন্দ্রনাথের বিরুদ্ধচারণ করতে লাগলেন। রবীন্দ্রনাথ ব্যথিত হলেন এবং একদিন বুদ্ধদেব বসুকে একটি চিঠি দিলেন। চিঠির লেখাটা এমন যে, বাংলাদেশে যখন জন্মেছি তখন কটূক্তির হিল্লোল উঠলে অনুভব করি স্বদেশী হাওয়া সেবন করছে। কি সুন্দর প্রাঞ্জল ভাষা। এবং আবদুল্লাহ আবু সাইদ স্যারের কাছে শোনা যে এই পঞ্চপাণ্ডবদের বৃদ্ধাচারণের বিরুদ্ধে রবীন্দ্রনাথ মনে করেছিলেন তাদের একটু জবাব দেওয়া উচিত। সেই জবাবটি কিন্তু শেষের কবিতা, বাংলা সাহিত্যের একটি অত্যাধুনিক উপন্যাস, যা আর কোনোদিন হবে বলে মনে হয় না, অতীতেও হয়নি। আপনি যতবার পড়বেন শেষের কবিতা মনে করবেন এই আজকের লেখাটি প্রকাশ হয়েছে, আজকের বইটি প্রকাশিত হয়েছে। শেষের কবিতার অনবদ্য তার কথাগুলো, লাবণ্য এবং অমিত রায়ের প্রেম, কেটির সাথে সম্বন্ধ, এক জায়গায় একজন বলছে দুজনে একজনকে বেছে নেওয়া যায় না, তখন অমিত রায় বলছে যে যার যায় তার যায়, আমার যায় না। কেটির সাথে আমার প্রেম, সেজন্য ঘোড়ায় তোলা জল প্রতিদিন তুলব, প্রতিদিন ব্যবহার করব। আর লাবণ্যের সঙ্গে আমার ভালোবাসা, সে রইল দিঘি, সে ঘরে আনবার নয়, আমার মন প্রতিদিন সেখানে সাঁতার কাটে। এই তো রবীন্দ্রনাথ। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের বিদেশ ভ্রমণ সম্পর্কে কিছু বলুন। ধন্যবাদ। রবীন্দ্রনাথ আজ থেকে 100 বছর আগে 5 মহাদেশের প্রায় 30টির উপর দেশ ভ্রমণ করছে, এবং আপনি কল্পনা করতে পারবেন না, আমি তো গতবারও ইউরোপের কয়েকটি দেশ ঘুরলাম, কিন্তু কখনো কল্পনা করিনি ল্যাটিন আমেরিকার দেশ ঘুরতে যেতে। রবীন্দ্রনাথ কিন্তু সেই সময় পেরু, আর্জেন্টিনা এসব দেশগুলো ঘুরছে। এবং আমাদের একটি আনন্দের কথা, আর্জেন্টিনায় রবীন্দ্রনাথের নামে একটি রোড আছে, কাজাকিস্তানে আছে, আরও কয়েকটি দেশে আছে। এবং রবীন্দ্রনাথের নামে 37টি দেশ ডাকটিকিট প্রকাশ করছে। বিশ্বের সর্বোচ্চ সম্মানের একটি কিন্তু ডাকটিকিট, পৃথিবীর আর কোনো ব্যক্তির নামে কিন্তু এতগুলো দেশ ডাকটিকিট করছে। রবীন্দ্রনাথের 2 দেশে রবীন্দ্রনাথের গান জাতীয় সঙ্গীত হিসেবে করা হয়, যা বাংলাদেশ অসম দেশ পায়। রবীন্দ্রনাথ যেদিন পেরুতে রওনা দেন, পেরু যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অসুস্থ হয়ে আর্জেন্টিনায় থেকে। সেখানে 3 মাস অসুস্থ অবস্থায় তাকে সেবা শুশ্রূষা দেন আর্জেন্টিনার একজন কবি, অক্টাভিও অকাম্পো, 18 কি 22 বছর বয়স, মহিলা কবি, প্রসিদ্ধ কবি। রবি ঠাকুরের প্রেমে পড়েন, তাকে নিয়ে রবি ঠাকুরের অনেক লেখা আছে। আমি চিনি গো বিদেশিনী, তুমি তাকে সঙ্গী করে, এটা তাকেই নিয়ে লেখা। আচ্ছা আচ্ছা। রবীন্দ্রনাথ
রাশিয়ায় গেছেন, তার রাশিয়ার চিঠি পড়লে বুঝবেন সেখানকার সমাজ ব্যবস্থার উপরে তিনি মানে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার উপরে আস্থা রেখেছেন। রবীন্দ্রনাথ ইরানেও গেছেন, হ্যাঁ, অনেকগুলো দেশে, ইংল্যান্ডে গেছেন, আমেরিকায় গেছেন, তারপরে আরও বহু দেশ গেছেন। মূলত উনি বুঝেছিলেন যে পড়ার থেকে ভ্রমণে আরও বেশি জ্ঞান সঞ্চয় হয়, এটা বুঝতে পেরেই তিনি গিয়েছিলেন। বাংলা সাহিত্য কিন্তু ভ্রমণ সাহিত্য বাংলায় কিন্তু অনেক সমৃদ্ধ। আপনি অনন্ত শঙ্করের পথপ্রবাসে পড়তে পারেন, সঞ্জীব চট্টোপাধ্যায়ের পালামৌ, আমাদের আবদুল্লাহ আবু সাইদ স্যারের উড়ি উড়ি দিনগুলি, রবীন্দ্রনাথের ভ্রমণ সাহিত্য অনেক মজা। ফলে সেই 100 বছর আগের রবীন্দ্রনাথ আমি মনে করবো আমাদের থেকে অনেক অগ্রগতি, কারণ আমরা তো ল্যাটিন আমেরিকার দেশ ভ্রমণের চিন্তা করি না, উনি করছেন। আচ্ছা, যেহেতু তিনি দেশ ভ্রমণ করেছেন, সাহিত্যের সাথে ছিলেন, এবং আমরা যেটা জানি তিনি জমিদার বাড়ির ছেলে, তো তার জমিদারি বা কৃষির সাথে তার কোনো ভাবনা বা চিন্তা ছিল কিনা? এটা রবীন্দ্রনাথ তো শিলাইদহে এবং প্রতিশর ওখানে জমিদার হয়ে আসেন। এর আগে জমিদার ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ, তার নদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তো জ্যোতিরিন্দ্রনাথ যখন ছিলেন তখন তার আড্ডায় কিন্তু নিয়মিত লালন, মীর মোশাররফ হোসেন, কাঙাল হরিনাথ তৎকালীন কুষ্টিয়া এলাকার একটি পত্রিকার সম্পাদক ছিলেন, গ্রামবার্তা প্রকাশিকা। তো দেখবেন লালনের একটি ছবি আছে সারা পৃথিবীতে, আর কোনো ছবি নেই, ওটি কিন্তু জ্যোতিরিন্দ্রনাথের আঁকা, একটি মাত্র স্কেচ। এরপরে রবীন্দ্রনাথ জমিদারি হয়ে আসেন, তারপরে তো নোবেল পুরস্কার পান। তিনি নোবেল পুরস্কারের অর্ধেক টাকা দিয়ে সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব কৃষকদের মানে জীবনমান উন্নয়নের জন্য। অনেক টাকা তিনি গরিব কৃষকদের ঋণ শোধ করেন। এটা তৎকালীন কাঙাল হরিনাথের গ্রামবার্তা প্রকাশিকায় যত জমিদারদের নিন্দেমন্দ করা হয়েছে, রবীন্দ্রনাথকেই একমাত্র উনি প্রজাবর্ষণ জমিদার হিসেবে কিন্তু আখ্যায়িত করেছেন। এবং রবীন্দ্রনাথ আধুনিক কৃষির আধুনিকায়নের জন্য অনেক চেষ্টা করেছেন। প্রথম এই বাংলাদেশের প্রথম ট্রাক্টর কিন্তু রবীন্দ্রনাথ নিয়ে আসেন। একটি ছবি আছে, ট্রাক্টরে রবীন্দ্রনাথ বসে আছে, রবীন্দ্রনাথ ট্রাক্টর চালাচ্ছেন। এবং কৃষি উনি বুঝেছিলেন যে এই ভারতবর্ষের উন্নয়নের একমাত্র প্রধান উপায় হলো কৃষি। যে কারণে তিনি বাঙালিদের ভিতরে প্রথম 2 জন কিন্তু কৃষির উপর উচ্চতর ডিগ্রি নেন। তারা হচ্ছে রবীন্দ্রনাথের জামাতা এবং পুত্র রতীন্দ্রনাথ। এটা আমেরিকায় পাঠিয়েছিলেন। রতীন্দ্রনাথ ওখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে পরে বিশ্বভারতীর উপাচার্য হন, হ্যাঁ। এবং রবীন্দ্রনাথ ডেইরি ফার্ম করেন। এখনও পাবনার বেড়া অঞ্চলে বা প্রতিশর ওই যে ওই অঞ্চলে কিন্তু এখনও বাংলাদেশের যত দুধ উৎপন্ন হয় তার চেয়ে বেশি ওখানে হয়, কারণ ওইখান থেকেই শুরু প্রথম ডেইরি ফার্ম। আমার সৌভাগ্য হয়েছিল ওই সিরাজগঞ্জের ওখানে যাওয়া, ওই কাছারি বাড়িতে, ওখানে যেয়ে দেখলাম মিল ভিটার কোম্পানি ওইখানে, আমি তো আগে জানতাম না। তারপর অনেকগুলো ডেইরি ফার্ম এই যে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করেছিল তার ধারাবাহিকতায়। সুতরাং কৃষির উন্নয়নের জন্য রবীন্দ্রনাথের যে চিন্তা এটা অবিস্মরণীয়। সেই আমলে ট্রাক্টর আনা, ডেইরি ফার্ম করা, এটা তো কল্পনাও করা যায় না। এখনও মানুষ চিন্তা করে না যে ডেইরি ফার্ম করতে হবে, বড় বড় পাওয়ার টিলার আনতে হবে, ট্রাক্টর আনতে হবে, এই চিন্তা করে। এটা রবীন্দ্রনাথ কিন্তু এই চিন্তা করেছিল। আচ্ছা, আমরা সর্বশেষ একটু জানতে চাই যে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর আজকের যুগে এখনো প্রাসঙ্গিক কিনা, আপনি কি মনে করেন? রবীন্দ্রনাথ হচ্ছে আকাশের মতো বিস্তৃত, হিমালয়ের মতো বৃহৎ, সমুদ্রের মতো বিশালতা। যে সমুদ্রের সৌন্দর্য দেখে আমরা মোহিত হই, কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের সৌন্দর্য দেখে মোহিত হই, আমাদের মুগ্ধ করে, মুগ্ধতা ছড়ায়। প্রতি মুহূর্তে রবীন্দ্রনাথের লেখা, তার কবিতা, তার গান, তার নাটক, তার উপন্যাস, তার ছোট গল্প, হ্যাঁ, তার মানে চিত্রকর্ম, মানে বাঙালিদের ভিতরে এত বড় কর্মযোগী মহাপুরুষ আর নাই, দ্বিতীয়টি নাই। তিনি জীবনের একটি সেকেন্ডও কোথাও অবহেলা করেন। তার কন্যা মারা গেছে, পথের থেকে শুনে কিন্তু বাড়ি চলে আসছে, এসে লেখালেখি শুরু করেছে। তিনি জীবনের শেষ 4000 দিনে 2000 তার চিত্রকর্ম বিশ্ববাজার, কল্পনা করা যায়? তার মানে এটা ধরলে একদিন অন্তর একদিন যে চিত্রকর্মগুলো ওনার 2000 চিত্রকর্ম জীবনের শেষ 4000 দিন, কোনো দিন বসে থাকেন। ফলে রবীন্দ্রনাথ আমাদের কাছে কখনো ফুরায় না, রবীন্দ্রনাথের আকর্ষণ কখনো ফুরাবে না।
সেই রবীন্দ্রনাথের ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথের ছোট গল্প তো অসাধারণ, মানে বাংলার ছোট গল্পের জনক হলো রবীন্দ্রনাথ বলা যায়। সারা পৃথিবীতে ছোট গল্পকার আছে নাম করা যে 4 জন, তার মধ্যে রবীন্দ্রনাথ একজন। গিদা মুপাসা, ও হেনরি, এডগার অ্যালান পো, আন্তন চেখভ, রবীন্দ্রনাথ তার প্রধান আমি মনে করি। তার প্রত্যেকটি ছোট গল্প আমাদের জীবনের সাথে, আমাদের সব কিছুর সাথে মিশে আছে। ছোট গল্প সম্পর্কে তার যে আক্ষেপ, আমি মনে করি রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের বাংলাভাষী মানুষদের সেই আক্ষেপ সবসময় যে আরেকটু জানি। ছোট গল্প সম্পর্কে তার যে বক্তব্য, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখগাথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, কোথাও যেতেছে ভাসি, তারই 2-4টি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। এই হচ্ছে। আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, নিউজ 26কেও ধন্যবাদ এবং সকল কলাকুশলীকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ এই অনুষ্ঠানটি উপভোগ করলেন, আমরা জানতে পারলাম রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কিছু অজানা তথ্য। তো আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।